আপনাদের জন্য অপেক্ষা করছে একটা বিশেষ চমক। প্যান্ট্রি কার নেই, 114 কিলোমিটার পার আওয়ার স্পিড তুলে ফেলেছে ট্রেন। এখনো প্রচুর লোক, এখন 12:15 বাজে, সব টায়ার্ড। ট্রেন এসে পৌঁছালো কিষানগঞ্জে, নকশালবাড়িতে এসে গাড়ি পৌঁছেছে। বাগডোগরাতেও 2 মিনিট দাঁড়ালো। হল্ট আছে শিলিগুড়িতে, একটু নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে। মহানন্দা নদীর এনারা যেটা দিয়ে শহরের এই চেনা ট্রাফিক, ল্যাপটপের স্ক্রিন আর ব্যস্ততার মাঝে আপনার মন কি কখনো হঠাৎ করে হারিয়ে যেতে চায়? কখনো কি মনে হয় একটা চেনা ট্রেনের টিকিট কেটে অজানা সবুজের বুকে হারিয়ে যায়? আজকের গল্পটা কলকাতার কোলাহল ছিঁড়ে কাঞ্চনকন্যার জানলায় বসে ডুয়ার্সের গহীন অরণ্যের ঘন কুয়াশায় মিশে যাওয়ার, আর সেখানের উপস্থিত অজস্র বন্যপ্রাণীর অমোঘ হাতছানিতে সাড়া দিতে এগিয়ে যাওয়ার গল্প। চলুন একসাথে পাড়ি দেওয়া যাক সবুজের খোঁজে। পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এই একটা স্টেশন, দূর থেকে আলোর ঝলকানি আর বড় বড় করে লেখা শিয়ালদা দেখলেই যেন ব্রেনের মধ্যে শুরু হয়ে যায় ডোপামিনের ক্ষরণ। এই হলো শিয়ালদা স্টেশনের এক্সিকিউটিভ ওয়েটিং লাউঞ্জ। এটা কিন্তু বেশ সুন্দর। এখান দিয়ে ওপরে উঠে আপনাকে ইদার স্পট বুকিং করতে হবে বা আইআরসিটিসির থ্রুতেও বুক করতে পারেন। ভ্যারিজ মাই ট্রেন থেকে দেখছিলাম যে ট্রেনটা 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। প্রত্যেক দিনই সেরকমই দিয়ে থাকে। তো আমরা 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম এবং ক্যামেরা ধরে যাওয়ার পথে একটা বাধা পেলাম আরপিএফের থেকে। সেখান থেকে জানানো হলো যে এইভাবে স্টেশন করা অ্যালাউ নয়। এই দেখুন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঢুকিয়ে দিয়েছে স্টেশনে। 8:03 বাজে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওয়েট করছে আমাদের বোর্ডিংয়ের জন্য। আমাদের কম্পার্টমেন্ট ছিল এবারে B2, সিট নাম্বার 71, 72। তো ধীরে ধীরে আমরা ট্রেনের পেছনের দিক থেকে জেনারেল কম্পার্টমেন্ট, তারপরে এসি 3 টিয়ার পার হয়ে এসে ধীরে ধীরে B2 মানে এসি 2 টিয়ারের কাছে এসে উপস্থিত হলাম। তবে একটা কথা স্বীকার না করে পারছি না, যে হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে এই দূরপাল্লার গাড়িগুলোর যখন স্টেশনে প্ল্যাটফর্মে এসে লাগে, তখন যাত্রীদের লাগেজ নিয়ে ছুটোছুটি, চিল্লামিল্লি, হুড়োহুড়ি এই সমস্ত করে নিজেদের কোচটার কাছে তাড়াতাড়ি ছুটে যাওয়া, সিট খোঁজা ট্রেনে উঠে, এই যে পুরো ব্যাপারটা মানে হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি। এইটা যখনই দেখি, মানে ব্যাপারটা যেটা হয় যেন ব্রেনের মধ্যে, বলে না ডাক্তারি পরিভাষায়, হ্যাপি হরমোন ক্ষরণ হওয়া, সেটা হওয়া শুরু করে। আর তার যে কী আনন্দ, কী শান্তি, সেটা যখন যে ট্রাভেল করছে তখন সে বুঝতে পারে। যাই হোক, আমরা নিজেদের কামরাটি খুঁজে, মানে B2 খুঁজে ট্রেনে উঠে পড়লাম। এবার সিট খুঁজে নেওয়ার পালা। চলুন এগোতে থাকি আজকের 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এই সুন্দর জার্নিটার সাথে। হরে কৃষ্ণ, রাধে রাধে। বিটা ফ্লাই বাই গাড়িতে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজ 15 এপ্রিল, পয়লা বৈশাখ। আজ অত্যন্ত একটা শুভ দিন, প্লাস আজকের দিনটা আমার কাছে ভীষণভাবে বিশেষ। আজ আমার নতুন ট্রাভেল সিরিজ শুরু হলো। আজ আমার গন্তব্য নর্থ বেঙ্গল। যাব উত্তরবঙ্গের সুন্দরী সবুজ ডুয়ার্সে। ডুয়ার্স মানে হচ্ছে নর্থ বেঙ্গলের দরজা, প্রবেশদ্বার। হাতে রয়েছে আমার কনফার্ম টিকিট, ব্যাগ প্যাক শেষ, ট্রেনে উঠে পড়েছি, মনে এক রাশ আনন্দ। আজকে জার্নিটা কীভাবে করব, এই পুরো ট্রেনটাতে একদম আপ টু আমার যে ডেস্টিনেশন সেই অবধি কীরকম আমার সময়টা কাটলো, ট্রেনের সমস্ত সার্ভিস কেমন, কী কী অসুবিধা হলো, কী কী সুবিধা হলো, পুরো জার্নিটা একদম A to Z কভার করার চেষ্টা করবো। বাট হ্যাঁ, এটা তো রাতের ট্রেন, তো জানি না কতক্ষণ জেগে থাকতে পারবো। আমার সফর সঙ্গী 13149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেনটা প্রায় 753 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আলিপুরদুয়ার পৌঁছায়। তবে হ্যাঁ, আমি আলিপুরদুয়ার অব্দি যাবো না, আমি মাঝখানে নেমে যাব নিউমাল জংশন।
আলিপুরদুয়ার যাওয়ার জন্য কলকাতা থেকে সব থেকে বেস্ট ট্রেন এভরিডে যেটা রান করে সেটা কিন্তু এই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সেম ট্রেনটাই আবার ফেরত আসে, ওখান থেকে মনে হয় সময় আছে সন্ধ্যে 6:30 সময় আছে, সেটা 13150। তো আমরা আসছিও সেই ট্রেনটাতে। তো সেকেন্ড যে মানে ফেরতটা হয়তো আর রেকর্ড করবো না। আর লাটাগুড়ি বলতেই মাথায় এলো সেই পাশাখাইনের কথা। আর সঙ্গে সঙ্গে ফোন লাগালাম প্রাণদাচায় রঞ্জনা দিকে। দিদি তো একবার থেকে এসছে, বললাম চলো ব্যাগপত্র গোটাও, একটা দারুণ সামার ভ্যাকেশন কাটিয়ে আসি। আমার ডুয়ার্সের প্রথম পর্বে পাশাখাইনের ফুল রিভিউ আছে, যারা মিস করেছেন তাদের জন্য লিঙ্কটা আই বাটন আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। দেখুন কথা বলতে বলতে ট্রেন কিন্তু ছেড়ে দিল রাইট টাইম। এই ট্রেনটা ওয়েস্ট বেঙ্গল হয়ে তারপর ঝাড়খণ্ড বিহারের মধ্যে দিয়ে ঢুকে আগেইন এটা নর্থ বেঙ্গলে কিন্তু ঢুকে প্রবেশ করে। মানে এটা দুটো রাজ্যকে ছুঁয়ে, দুটো মানে ওয়েস্ট বেঙ্গল হয়ে বিহার হয়ে দেন আপনার নর্থ বেঙ্গল যাচ্ছে। কাঞ্চনকন্যা ছাড়াও আরও কিন্তু দুটো ট্রেন আছে নিউমাল হয়ে আলিপুরদুয়ার যাওয়ার। কাঞ্চনকন্যাটা ডেইলি রান করে, আর সেটা সব থেকে সুবিধা হচ্ছে শিয়ালদা থেকে রান করে। আর যে ট্রেনটা আছে 15643 পুরী কামাখ্যা এক্সপ্রেস, এটা কিন্তু সানডে শুধুমাত্র চলে। মানে হাওড়া থেকে সকালবেলা 7:30টায় ছাড়ে এবং 16 ঘন্টা জার্নি করে এটা রাত্রির 11:30-এ পৌঁছায় আলিপুরদুয়ার। আর এটা নিউমালে পৌঁছাবে রাত্রি 8:30 নাগাদ। যারা দিনের দিন পৌঁছতে চান তারা এই ট্রেনটা অ্যাভেল করতে পারেন। ঘুরিতে দেখতেই পাচ্ছেন সময় ঠিক 8:30। ট্রেন কিন্তু ছেড়ে দিল একদম রাইট টাইমে। ট্রেনটা কোন কোন স্টেশনের ওপর দিয়ে যাচ্ছে, কোন কোন স্টপেজ দিচ্ছে, সেটা আমি একটু পরেই আসছি। এই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস 2019 সাল পর্যন্ত কিন্তু ছিল সেই নীল রঙের আইসিএফ কোচ। আর 2019 সালের সেপ্টেম্বর থেকে এটা কিন্তু আরামদায়ক এবং অত্যন্ত নিরাপদ এলএইচপি কোচে কনভার্ট হয়, যেটা মানে তুলনামূলকভাবে প্রচণ্ড আরামদায়ক, ঝাঁকুনিটা কম হয়, আর এর সিকিউরিটিও আইসিএফ কোচের থেকে অনেক বেশি ভালো। 13149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস টোটাল 30টা স্টপেজ দেন। এটা শিয়ালদা থেকে ছাড়ছে এবং আলিপুরদুয়ার অব্দি ট্রেনটা প্রায় 753 কিলোমিটার রাস্তা কভার করে। আমরা যেহেতু নিউমাল জাংশনে নামবো, তো সেই পর্যন্ত দূরত্ব 640 কিলোমিটার। আর ট্রেনের স্পিড মোটামুটি 50 কিলোমিটার/আওয়ার এরকম থাকে। আর শিয়ালদা থেকে তারপরে দক্ষিণেশ্বর 8:48-এ আসবে, এরপর আসবে কামারকুণ্ড 9:21-এ রাত্রিবেলা, তারপর বর্ধমান জংশন 10:05-এ, এরপর বোলপুর শান্তিনিকেতন 10:57-এ, তারপর রাতের 11:20-তে আহমেদপুর জাংশন, এরপর 11:33-এ সাঁইথিয়া জাংশন, বর্ধমানটা ছেড়ে গেল। এরপর ঢুকে যাচ্ছে বীরভূমে রামপুরহাট জাংশন 12:06, রাত্রি 12:06, তারপর 12:54 মানে 1টা নাগাদ পাকুড়ে এলো, তারপর 1:56 নাগাদ নিউ ফারাক্কা জাংশন, এরপর রাত্রি 3টেয় আসে মালদা টাউন, তারপর রাত্রি 3:45-এ আসছে ভালুকা রোড। যেটা বললাম যে এর পরের থেকে কিন্তু ট্রেন বিহার রাজ্যের মধ্যে প্রবেশ করলো। তারপর 3:58 সময় হরিশ্চন্দ্রপুর, 4:10-এ কুমেরপুর জাংশন, ভোর 4:35-এ বারসই জাংশন, ভোর 5টায় দালখোলা হয়ে 5:25-এ আসে কিষানগঞ্জ। কিষানগঞ্জের পর ট্রেন কিন্তু আবার নর্থ বেঙ্গলে ঢুকে, সেখানে স্টেশন হচ্ছে 5:52 আলুবাড়ি রোড জাংশন, 6:12-তে ঠাকুরগঞ্জ, 6:26-এ গালগালিয়া, 7টার সময় নকশালবাড়ি, 7:13-তে বাগডোগরা, 8:10-এ শিলিগুড়ি জাংশনে পৌঁছে যাচ্ছে। এইবার শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে যে নিউমাল জাংশনের রাস্তাটা, ওটা কিন্তু যে জঙ্গলটা চিরে বেরিয়ে যায়, সেটা কিন্তু দেখার মতন। আমি চেষ্টা করবো সেটা দেখানোর। তারপরেই কিন্তু আমাদের গন্তব্য এবারে 9:28-এ ঢুকবে নিউমাল জাংশনে। আর তারপরে সকাল 10টায় হচ্ছে বানারহাট, এরপর 10:30-এ ডালগাঁও, আচ্ছা 10:53 হচ্ছে মাদারিহাট, 11:20-তে হ্যামিল্টনগঞ্জ, 12:40-এ আলিপুরদুয়ার জাংশনে পৌঁছে যাচ্ছে। নিউমাল জাংশন থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ডে গিয়ে আমরা লাটাগুড়ি, এবারে আমরা থাকছি লাটাগুড়িতে, কারণ আমার এবারের কাভার করার ইচ্ছা আছে গরুমারা অভয়ারণ্যটা। সাফারির উদ্দেশ্যেই যাচ্ছি, জঙ্গল সাফারির উদ্দেশ্যেই যাচ্ছি। এইবার চলুন আপনাদেরকে ট্রেনের ভেতরের ব্যবস্থাটা কি দেখিয়ে দিই। আমাদের সিট পড়েছে 71, 72 সাইড লোয়ার সাইড আপার, যথারীতি একদম ওয়াশরুমের কাছে। এখানে একটা গল্প আছে বলে দিই। পয়লা বৈশাখ এমনিতেই হচ্ছে এটা মানে ছুটি থাকে, ছুটির সময়, প্লাস সামনে গরমের ছুটি শুরু হচ্ছে। সকলেই কিছু না কিছু প্ল্যান করছেন। প্ল্যান করলে হবে কি,
বাঙালিদের সব থেকে আরামদায়ক বলুন, বিশ্বাসযোগ্য বাহন বলতে বাঙালি কিন্তু মানে ট্রেন পাগল যাকে বলে, সেই ট্রেনের টিকিট কিন্তু ছিল না আমাদের। প্রায় মাসখানেক আগে হঠাৎ করেই প্ল্যান হয়, তখন দেখি ওয়েটিং লিস্ট কিন্তু 11-12, মানে ফিরে আসাটা যাওয়ারটা ছিল 15-16। যথারীতি আরএসিতে টিকিট কাটা হয়, তাও আবার এজেন্ট ধরে, এবং এজেন্ট ধরে কাটার জন্য পার ট্রিপ পার হেড 500 টাকা করে লেগেছে। আরএসি তখন আমাদের ছিল একটা, মানে যাওয়ারটা ছিল 15-16, ওদিক থেকে কলকাতায় ফেরারটা ছিল হচ্ছে 10-11। ঠাকুরের ইচ্ছায় অলরেডি হচ্ছে কনফার্ম, আসা যাওয়া দুটোরই হয়ে গিয়েছিল। যাওয়ার কনফার্মেশনটা দুদিন আগেই পাই, আর চার্টটা তো জানেনই 24 ঘন্টা আগে প্রিপেয়ার হয়। চার্ট প্রিপেয়ার হয়ে যেটা দেখলাম, যেটা 71-72 পড়েছে। আর আমাদের কোচ হচ্ছে B2, এটা কিন্তু একদম ওয়াশরুমের, এদিকে ওয়াশরুম, আর এখানে হচ্ছে সিট, এই দরজা খুলে হচ্ছে সিট, চলুন একটু দেখাই। সিটে চলে যান স্যার। এ আলাদা ছেলে, তোমরা তো আলাদা। এই আমাদের সিট পড়েছে 71-72, এই সাইড আপার সাইড আমাদের লোয়ার। যে আমাদের নিউজ কিন্তু সিস্টেম প্রবলেম লঞ্চ হচ্ছে করেছে সাইড আপার সাইড লোয়ার RBI ভালো লাগে, কিন্তু সমস্যাটা হচ্ছে একদম হচ্ছে আপনাদের ওয়াশরুমের একদম পাশে। আমি জানি না প্রত্যেকবার আমার সাথেই এটা কেন হয়। চলুন একবার ট্রেনটা ঘুরিয়ে দেখাই। শুনুন না, এই যে সমস্ত ব্যাংকে ক্লিয়ারেন্স সিস্টেমটা নতুন এনেছে তো। কিছু কিছু মানুষ আছেন যারা কথা বলতে ভীষণই ভালোবাসেন, আর আমাদের সৌভাগ্য অনুযায়ী এবারে আমাদের সহযাত্রীরা ছিলেন ঠিক সেরকমই টকেটিভ। কিন্তু আমার দুর্ভাগ্য হলো যে নির্লজ্জ পার্শ্ব পেশা আমি বেছে নিয়েছি, মানে ভ্লগিং কেরিয়ার। এখানে আবার মানে সারাউন্ডিং আওয়াজ যত কম হবে, যত নয়েজ কম আসবে, ততই আমার জন্য ভালো। দুর্ভাগ্যবশত এইবারে আমি আমার যে মাইক্রোফোনটা রয়েছে সেটা আনতে ভুলে গেছি, তাই ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ মাইক্রোফোন দিয়ে এবারে কাজ চালাতে হচ্ছে। এদিকটা দেখাচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, যদি ফাঁকা থাকে দেখিয়ে দিই একবার আপনাদেরকে। হ্যাঁ, খুব পরিষ্কার, মানে আমি ভেবেছিলাম যে বন্দে ভারত নয় কীরকম হবে এই ট্রেনগুলো, কিন্তু যেটা দেখতে পাচ্ছি ভীষণভাবে পরিষ্কার। একদম সুন্দর বেসিন রয়েছে, জল আছে, হ্যান্ড সোপ আছে, একটা বড় আয়না, আর এইদিকে দেখুন আপনাকে কষ্ট না হয় একটা পাখা দেওয়া আছে, আর এই যে বায়ো ভ্যাকিউম চলে। একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কিরকম পরিষ্কার, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। তবে হ্যাঁ, যেটা দেয়নি এখানে টিস্যু পেপার তো দেখলাম না এখনো পর্যন্ত দিয়েছে। সিট স্প্রেটা আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে মোটামুটি এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশ বেসিন দিয়েছে, লিকুইড হ্যান্ড সোপ, এইটা কিন্তু একটা ডাস্টবিন মতন। আর এই হলো, এটা ইন্ডিয়ান স্টাইল আছে। এবার দেখিয়ে দিই ভেতরটা। এখানেও কিন্তু ওই বায়ো ভ্যাকিউম টয়লেট রয়েছে। হ্যাঁ, বায়ো ভ্যাকিউম টয়লেট। বেসিনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মেঝে পুরো পরিষ্কার সাফ সুতরা। এখানে একটা বড় আয়না, আর এই যে লিকুইড হ্যান্ড সোপ, কল, ডেড স্প্রে সবই আছে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। মানে বন্দে ভারতে ট্রাভেল করেছি, সেটা তো আমার ভীষণ ভালো অভিজ্ঞতা ছিল, এটারও কিন্তু মন্দ না। ট্রেনটাতে রয়েছে 21টা কোচ, 4টে জেনারেল কোচ, 5টা স্লিপার কোচ, 3টে রয়েছে আপনার AC 3 ইকোনমি, আর 3টে রয়েছে AC 3 টায়ার, আর রয়েছে একটা 1 AC মানে ফার্স্ট AC, আর রয়েছে 3টে সেকেন্ড AC। এছাড়াও দুটো আলাদা কোচ আছে সামনে পেছনে করে, ওই লাগেজ ভ্যান বা দিব্যাঙ্গান যারা আছে তাদের জন্য। এবার আমি একটু বলি যে আপনারা যদি মানে ইঞ্জিনের দিক থেকে আসেন, তাহলে ইঞ্জিনের দিকে মানে ইঞ্জিনের পরেই রয়েছে প্রথম দুটো জেনারেল কামরা, জেনারেল কোচ, আর জেনারেল কোচের পরেই শুরু হচ্ছে স্লিপার ক্লাসগুলো, S1 থেকে S5। তারপর রয়েছে M1 থেকে M3, মানে যেটা হচ্ছে AC 3 ইকোনমি। তারপরে রয়েছে AC 3 টায়ার, মানে B1 থেকে B3, তার মধ্যে B2 যেটাতে আমরা রয়েছি, আর এরপরে রয়েছে H1 মানে যেটা
ফার্স্ট এসি। আচ্ছা, H1 এর পরেই রয়েছে A1 থেকে H3 মানে এসি 2 টিয়ার। তারপরে আরো দুটো জেনারেল ক্লাস হয়ে তারপরে হচ্ছে আপনার লাগেজ ফ্যান হয়ে ট্রেন শেষ। এই হচ্ছে এখানকার পুরো কোচ বিন্যাসটা। তো এই করে মোট 21টা কোচ আছে। এবার ভাড়া প্রসঙ্গে একটু বলি, যেটা মানে এখানে জেনারেল ক্লাসের ভাড়া রয়েছে 225 টাকা করে, আর স্লিপার ক্লাস যেটা রয়েছে তার ভাড়া রয়েছে 425 টাকা করে। আচ্ছা, এসি যে 3 ইকোনমিক ক্লাস রয়েছে সেটা 1030 থেকে 1035-এর মধ্যে ভাড়া, আর এসি 3 টিয়ার যেটা রয়েছে তার ভাড়া মোটামুটি 1120 থেকে 25-এর মধ্যে থাকে। আচ্ছা, এরপর আপনার রয়েছে ফার্স্ট এসি যেটা, সেটা 2600 টাকা ভাড়া, আর এরপর রয়েছে আপনার সেকেন্ড এসি, সেটা কিন্তু 1580 টাকা করে ভাড়া। আমি যে ভাড়াগুলো বললাম সেগুলো পার হেড আমি বললাম, এবং ইনক্লুডিং অল ট্যাক্সেস। कटाई ना निकाल के वहाँ से कितना दूर पड़ेगा? अच्छा अच्छा ठीक है, तो कुछ कैब वैब तो मिल ही जाएगा। এখানে যেটা দেখছি এই সাইড আপার সাইড লোয়ারের যে জায়গাটা, এখানে কিন্তু কোনো মানে চার্জিং পয়েন্ট নেই। চার্জিং পয়েন্টটা সমস্ত রয়েছে ওইদিকে সিটগুলোতে, এমনি যেগুলো আপার লোয়ার মিডল যেগুলো রয়েছে ওখানটায় রয়েছে। জানি না মোবাইলের চার্জ কতক্ষণ থাকবে, সেটা হচ্ছে সব থেকে সমস্যা। আর এই যে বলেছিলাম চার্জিং পয়েন্ট সুইচ, এই পাশেও চার্জিং পয়েন্ট সুইচ, পাশে একটা, এই পাশে একটা, হ্যাঁ সুইচগুলো লাইট কন্ট্রোল করার সুইচগুলো সব এদিকেই রয়েছে। এই যে দেখাই, লাইট জ্বললাম, টায়না আছে, একটা সুন্দর কেরিয়ার আছে, এখানে একটা টেবিলের মতন আছে। তো এই সাইডটায় অনেক কিছুই আছে, সমস্যা সাইড আপার সাইড লোয়ার এগুলো নেই। আর এইটা আমাদের সিট ছিল। আমরা দমদম ক্রস করছি। ওদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেল, তারপরে এটা শিয়ালদা থেকে ছেড়ে একদম প্রথমে দাঁড়াবে দক্ষিণেশ্বর, মাঝখানে আর কোনো জায়গা কিন্তু দাঁড়াবে না, আগেই তো বলেছি আপনাদের। আর একটা যেটা ব্যাপার, এই গাড়িটাতে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। যদি খাবার অর্ডার করতে চান তাহলে শিয়ালদা, বর্ধমান, মালদা এই মেন জাংশনগুলোতে ক্যাটারিং এর মাধ্যমে আপনারা খাবার অর্ডার করবেন, তো ওই স্টেশন এলে আপনাদেরকে এসে খাবার দিয়ে যাবে। এনারা যেটা দিয়েছেন সেটা একবার দেখিয়ে দিই। এই যে দুটো বালিশ দিয়েছে, দুটো কম্বল দিয়েছে, আর মনে হচ্ছে বেড রোল দিয়ে যাবে, এখনো পর্যন্ত দেয়নি, দেওয়া স্টার্ট হলে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে বেড রোল দিতে এসেছে, দুটো বেড রোল দেখেছেন দিয়ে গেল। এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট। আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি, আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে, ওটা কিন্তু সিস্টার নিবেদিতা সেতু। ওই বড় বড় রোডগুলো উঠেছে, ওগুলো কিন্তু, ওটা কিন্তু সিস্টার নিবেদিতা সেতু। ট্রেনের এয়ারটাইট কাঁচের জানলায় চোখ রেখে রাতের শহরের আলোকখচিত অপূর্ব দৃশ্য দেখতে দেখতে চলেছি, আর সমানতালে উপভোগ করে চলেছি অনর্গলভাবে হয়ে চলা সহযাত্রীদের মজার সমস্ত আলোচনা। স্মৃতি হয়ে তোলা থাকলো আপনাদের জন্য, এবং অবশ্যই ভবিষ্যতে আমার জন্য, আমার এই ভিডিওতে। ট্রেন এই যে দক্ষিণেশ্বর ক্রস করে বালিঘাট, বালিহল্ট, রাজচন্দ্রপুর, এখন এই ইন্টারমিডিয়েট স্টেশনগুলো ক্রস করে বলরামবাটি হয়ে তারপর কামারকুণ্ডতে আসতে চলেছে। ঠিক 9:21 যাবে। এখন সময় হচ্ছে 9:06, মোবাইলে ঘড়িতে সময় বলছে 9:06, আর কামারকুণ্ডতে পৌঁছানোর সময় হচ্ছে 9:21। দেখা যাক কখন পৌঁছায়।
By which you আচ্ছা, can আর open 10:05 all পৌঁছাবে বর্ধমান জংশন। শিলিগুড়িতে পৌঁছানোর পর শিলিগুড়ি থেকে নিউমাল জাংশনে পৌঁছানোর যে রাস্তাটা, মানে ট্রেনে করে যখন যাব তখন ট্রেন যাবে জঙ্গলের ভিড়, সেটা কিন্তু মহানন্দা অভয়ারণ্য। ওই দৃশ্যটা দেখার মতন। আমি জানি না আমার ভাগ্যে কতটা আছে সেটা দেখা, এবং আমি যদি দেখতে পাই তাহলে অবশ্যই আমি আমার ক্যামেরার চোখে আপনাদেরকেও কিন্তু ওভারঅল প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এনারা রেখেছেন। ভীষণই পরিষ্কার। এইটা হচ্ছে ওনাদের গার্ডের বসার জায়গা। তাহলে কোথায় যাই? বাড়ি থেকে 71। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এনারা রাখেন। একটু আগে এখানে একদম সুন্দর সুগন্ধি ফিনাইল ছড়িয়ে দিয়ে গেল, তারপরে এই যে পরিষ্কার করছে। খাওয়া দাওয়া হয়েছে, ডিনার হয়েছে, এই যে এবার পরিষ্কার করতে করতে যাচ্ছে। একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করতে করতে যাচ্ছে। ভালো ব্যবস্থা। কার শেড এখানে, লোকোমোটিভ কার শেড যাচ্ছে। ওটা ফ্রিজে আছে করবে তো বলে কি ডানকুনি জাংশনে ঢুকছে ট্রেন। তার মধ্যে যদি উল্টো পাল্টা চিন্তা থাকে ডানকুনি স্টেশনে ঢুকে গেছে ট্রেন। তোমার কাছে মার খেয়েছি, মিশরেও মার খেয়েছি, কত মার খেয়েছি। আমরা এখন ডানকুনি ক্রস করছি। ট্রেন এখন ডানকুনি স্টেশন ক্রস করছে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এটাতে তো প্যান্ট্রি কার নেই বলেছিলাম, কিন্তু চিন্তা নেই, এখানে কিন্তু রাত্রিবেলা খাবার উঠেছে দেখলাম। ভেজ বিরিয়ানি অ্যান্ড আন্ডা বিরিয়ানি, তার সাথে চা কফি উঠেছিল, জল তো বারবার যাচ্ছে। কাজেই চিন্তা করবেন না খাবার নিয়ে, খাবার আপনারা পেয়ে যাবেন। ওই অনলাইন ক্যাটারিং সিস্টেম, এটা কিন্তু আমি একটা দেখলাম আমাদের মানে এক ব্লগার বন্ধুর ভিডিওতে দেখলাম, এক ভদ্রমহিলা এরকম খাবার অর্ডার করেছিলেন, কিন্তু প্রপার স্টেশন আসাতে কিন্তু খাবার পেলেন না, পুরো টাকা বরবাদ। কাজেই ইদার খাবার নিয়ে আসুন, না নাহলে চিন্তা করবেন না, কাঞ্চনকন্যায় কিন্তু খাবার ওঠে, কোনো চাপ নেই। আজ আমি অবশ্য বাড়ি থেকে খাবার এনেছি, যেহেতু আমি নিরামিষ খাই। আজকে তো পয়লা বৈশাখ, বিশেষ দিন, তার বাড়িতে ফ্রাইড রাইস হয়েছিল, পনির হয়েছিল, ছোলার ডাল নারকোল দিয়ে, তারপরে ঝুড়ি আলু ভাজা হয়েছিল। ও আমার জন্য পনির ছিল, বাকিদের জন্য চিংড়ি ছিল। এই দেখুন নিয়ে এসেছি, এখন খেতে বসেছি। এখন বাজে এই যে ঘড়িতে প্রায় দেখতে পাচ্ছেন না, জানি না 9:30 বাজে। কি স্টেশন এলো একটা দেখি, এই কামারকুণ্ডু এলো। এখন ঘড়িতে বাজে 9:32। এখন কিন্তু কামারকুণ্ডু স্টেশনে ঢুকলো গাড়ি। এখানে তো মানে হল দেবে, এখানে তো দাঁড়াবে গাড়ি। লোক উঠছে, 7-8 জন মতন লোক উঠছে দেখছি। অন্ধকার স্টেশন, বাবা। ট্রেন কিন্তু দেখুন 112-13 স্পিড তুলে ফেলেছে, 114 কিলোমিটার পার আওয়ার স্পিড তুলে ফেলেছে ট্রেন। সবাই ভালো, হেভি যাচ্ছে, হেভি যাচ্ছে। এই কিন্তু এখন আমরা বর্ধমানের দিকে এগিয়ে চলেছি। বর্ধমান পৌঁছাতে এখনো প্রায় 30 কিলোমিটার মতন পথ বাকি, কিন্তু ট্রেন অলরেডি আধ ঘন্টা লেটে চলছে। 10:05 বর্ধমান পৌঁছানোর কথা, কিন্তু এখন দেখাচ্ছে 10:34 বর্ধমান পৌঁছাবে। বর্তমানে আমরা এই জৌগ্রাম আর নবগ্রামের ভেতরে রয়েছি, এগুলো সব ইন্টারমিডিয়েট স্টেশন বর্ধমান আসার আগে। বর্ধমান পৌঁছালে আমরা মোটামুটি 100 কিলোমিটার মতন পথ অতিক্রম করব, তারপরে স্টেশনিং হবে বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ, 10:01 হচ্ছে বর্ধমান পৌঁছানোর কথা ছিল, সেখানে এখন 10:33 দেখাতে দেখাতে এখন 10:40 এসে বর্ধমানে পৌঁছালো। এখন বর্ধমানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। দেখুন এটা একবার ব্যাক ক্যামেরা করছি, এই যে বর্ধমানে এসে ট্রেন দাঁড়িয়েছে। ঘড়িতে বাজে 10:41, বর্ধমানে দাঁড়িয়ে আছি আমরা। বর্ধমান ছেড়ে দিল, 10:42 বর্ধমানে ছেড়ে দিল। এখনো প্রচুর লোক, সমস্ত দোকানও খোলা। কি বলে জাংশন, সমস্ত খাবার দাবারও বেশ ভালোই রয়েছে। দেখুন দোকানপাট সব খোলা।
এই একটা ফুড প্লাজা এখানে। হ্যাঁ, এখন কিছু পাবেন বলে মনে হয় না। অফিসারদের একবার বম একবার 1 নম্বরে দিয়েছিল বর্ধমানে। আমাদের ট্রেন আস্তে আস্তে বর্ধমান ছেড়ে এগিয়ে চললো। 2 মিনিটের স্টপেজ ছিল। 10:40 এসেছে, 10:42 বেরোলো। শান্তিনিকেতন 11:30 বাজে, শান্তিনিকেতনে ঢুকলো। শান্তিনিকেতনের স্টেশনটা খুব সুন্দর। সব দোকানপাট সব খোলা, 11:30 বাজে, দোকানপাট সব খোলা। অনেক লোক বসে আছে। আমরা দার্জিলিং মেলে উঠবে, পেছনে দার্জিলিং মেলটা আসছে। চলে গেল বোলপুর শান্তিনিকেতন। এরপরে কি সাঁইথিয়াতে দাঁড়াবে। এরপর বোলপুর শান্তিনিকেতন ক্রস করলে এখন 12:15 বাজে। আজকে আর কিচ্ছু দেখাবো না, একদম কিষানগঞ্জে ঢোকার আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, ভীষণ টায়ার্ড। তো 5:25 ঢোকার কথা, কিন্তু তা তো ঢোকাবে না, লেট করবে গাড়ি। দেখা যাক, হয়তো। রাত কেটে ভোর হলো, তবে ঘুম ভাঙল সহযাত্রীর নাসিকা গর্জনে। চলুন বাকি জার্নিটা কমপ্লিট করি। সুপ্রভাত। স্টেশন হচ্ছে ডালখোলা। ট্রেন এতক্ষণ দাঁড়িয়েছিল, এবার ছেড়ে দিল। ঠিক তাই, এই ট্রেনটা এরকম সাপের মতো এঁকে বেঁকে কখনো পশ্চিমবঙ্গ, কখনো বিহার, কখনো পশ্চিমবঙ্গ, এরকমভাবেই অবশেষে গন্তব্যে গিয়ে পৌঁছায়। ব্যাপারটা একটু সবিস্তারে বুঝিয়ে বলি। ডালখোলা ছেড়ে যাওয়ার পরের স্টেশন হলো কিষানগঞ্জ। কিষানগঞ্জ কিন্তু পরে বিহারের মধ্যে। আবার কিষানগঞ্জের পর আসবে আলুবাড়ি রোড, সেটা আবার ওয়েস্ট বেঙ্গল। এরপর আসবে ঠাকুরগঞ্জ রোড, সেটা আবার বিহার। এরকম অদ্ভুতভাবে ট্রেন এঁকে বেঁকে কখনো বিহার, কখনো ওয়েস্ট বেঙ্গল, এইভাবে হয়ে হয়ে অবশেষে শিলিগুড়িতে পৌঁছাবে। প্রায় 485 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো কিষানগঞ্জে। ট্রেন 20 মিনিট লেটে চলছে এখন। রাত্রে মোটামুটি অনেকটা মেকআপ দিয়েছে। কিষানগঞ্জ ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছে ট্রেন। একটা জিনিস বলার, যেটা হচ্ছে LHP কোচ হতে পারে, কিন্তু আমরা তো আছি AC 3 টিয়ারে। যখনই হচ্ছে ব্রেক দিচ্ছে ট্রেনটা, ব্রেক মারছে, তখন বেশ ভালো জার্কিং হচ্ছে। কিন্তু যেটা আমি শুনলাম যে AC 2 টিয়ারে বা এসি ফার্স্ট এসিতে কিন্তু এই জার্কিংটা নাকি নেই, যেটা বলাবলি করছে নাকি। কোনো স্টেশন নেই, কাঞ্জিপাড়া এটাই স্টেশন। ট্রেনের দুই পাশে অপূর্ব সবুজের সমাহার দেখে মনটা একদম রিফ্রেশ হয়ে গেল। আমি শুধু একা কেন, আপনারাও দেখুন, চোখ সার্থক করুন। ভারতবর্ষ কি, এই পশ্চিমবঙ্গের মধ্যে এমন এমন জায়গা আছে যে কোনো অংশে বিদেশের তুলনায় কম নয়। সুন্দর ল্যান্ডস্কেপিং। এখন বর্তমানে যে সামনে দৃশ্যটা দেখছেন, সেটা কি মনে হচ্ছে না যে আমরা ইউরোপের কোনো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি? ট্রেন আলুবাড়ি রোড জংশন ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছে। আলুবাড়ি রোড নামটা ভালো, আলুয়া। 25 মিনিট লেট করে ট্রেন ঢুকেছিল আলুয়াবাড়ি রোডে। এরপরে আসছে ঠাকুরগঞ্জ।
এবার ট্রেন আলুয়াবাড়ি রোড ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আলুয়াবাড়ি রোডে পৌঁছানোর কথা ছিল 5:52-তে, এখন বাজে 6:25, ছেড়ে চলে যাচ্ছে। ঠিক আছে, শুধু বিট লবণ নিয়ে চলে আসবে। আকাশে আজকে বেশ মেঘলা করেছে। এক এক করে ছোট ছোট স্টেশন চলে যাচ্ছে। উত্তরবঙ্গের যত কাছাকাছি পৌঁছাচ্ছি ততই ছোট ছোট নদীর সংখ্যাও বেড়ে যাচ্ছে। এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগঞ্জে। তখন এটা এসে পৌঁছানোর কথা 6:12-তে, আর এখন সময় মানে পৌঁছালো 6:42-এ গাড়িটা ঢুকে আবার আধ ঘন্টা লেটে চলছে। মানে রাত্রিবেলাতে ট্রেনে যে ছেড়ে দিয়েছিল, এরকম ছিল না। সকাল হতে আবার লেট করা শুরু করেছে। 6:45 বাজে, 6:43-এ গাড়ি এসেছিল এখানে, 2 মিনিটের হল ছিল। এবার আমরা আবার ঠাকুরগঞ্জ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ঠাকুরগঞ্জটা পেরোনোর পরে পরেই কিন্তু শুরু হয় চা বাগানের, এই শুরু হচ্ছে চায়ের চাষ। এই চা বাগান, তার সাথে প্রচুর দেখেছি ভুট্টার চাষও হচ্ছে। যেন মনে হচ্ছে সবুজের গালিচা পাতা। আর এই সময়ে মাথায় আসে একটাই গান, ধন ধান্যে পুষ্পে ভরা বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, সে যে স্বপ্নতে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এবার আসছে নকশালবাড়ি। এই নকশালবাড়িকে কেন্দ্র করে নকশালবাড়ি আন্দোলন ছিল 1967 সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় ঘটে যাওয়া একটি ঐতিহাসিক সশস্ত্র কৃষক বিদ্রোহ। নকশালবাড়ি 7টায় ঢোকার কথা ছিল, এখন তো যেটা দেখা যাচ্ছে 7:20-তে ঢুকবে নকশালবাড়ি। 20 মিনিট লেটে চলছে ট্রেন এখন। এখন নকশালবাড়িতে এসে গাড়ি পৌঁছেছে। তো দেখাই স্টেশনটা, এটা নকশালবাড়ি। আচ্ছা, কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে, দেখতে পাচ্ছি। এখানেও ওই 2 মিনিটেরই হল্ট আছে সমস্ত স্টেশনে, একমাত্র শিলিগুড়িতে 15 মিনিটের হল্ট আছে, বাকি সব স্টেশনে কিন্তু 2 মিনিট করে হল্ট। আর এর পরের স্টেশনটা হচ্ছে বাগডোগরা, মানে যেখানে আমাদের এয়ারপোর্ট আছে। ট্রেন ছেড়ে দিল নকশালবাড়ি থেকে, এখন বাজে 7:25। 7:25-এ ট্রেন ছেড়ে দিল। নকশালবাড়ি থেকে ট্রেন ছেড়ে দিল ঠিক 7:25। এর পরের হল্ট হলো বাগডোগরা, তারপরেই হলো শিলিগুড়ি। গল্প নয়, আপেক্ষিক জিনিস। বেশিরভাগ মানুষ যেটাকে বলবে যে না এটা ঠিক, সেটাই সত্য। যুক্তি দিয়ে 1000 বছর আগে উনি তো কষ্ট করে বলছেন, শুনছে তোরা চুপ করে বলতে দাও না। ও শুনছে না তো। বাগডোগরাতে ঢুকলো, বাগডোগরা প্ল্যাটফর্মটা আবার এদিকেই পড়েছে দেখছি। মানে হ্যাঁ, জিনিসের গেটার থেকেই বোঝা যায়। বাগডোগরাতেও 2 মিনিট দাঁড়ালো। 7:40-এ ঢুকেছিল, এখন 7:42-এ বেরোচ্ছে। এইসব ট্রানগুলো তো উঠে গেছে, কম্পিউটার বিজনেস করলে ওখানে কার্ড পার্ট এই আলাদা তো, বা ভিআইপিরা যায় না, দায়িত্বটা ছোট। শিলিগুড়ি ঢুকছি আমরা, এখন বাজে 8:05। শিলিগুড়িতে ঢোকার টাইমিং যে বিফোর টাইম ঢুকছে শিলিগুড়িতে। 8:10-এ ঢোকার কথা, 7:54-তে ঢুকছে। 8টা বেজে গেছে। এই শিলিগুড়ি ঢুকলো।
এদিন ট্রেনটি বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছিল আর 15 মিনিট দাঁড়ানোর কথা, কিন্তু প্রায় 25 মিনিট হল দিয়েছিল। ট্রেন প্রায় এখানে ফাঁকাই হয়ে গেল। বহু যাত্রী এখানে নামেন। এখান থেকে মানুষজন দার্জিলিং, গ্যাংটক, সিকিম, ভুটান প্রচুর জায়গায় যান। আর যারা লাটাগুড়ি যেতে চান তারাই একমাত্র নিউমাল জাংশনে নামেন, আর আলিপুরদুয়ার তো ডাইরেক্ট এই ট্রেনটা যায়। একটু নেমে দাঁড়ালাম, ট্রেনটা তো অনেকক্ষণ দাঁড়াবে, একটু নামাই যায়, ট্রেনটা একটু দেখিয়ে দিই। এই যে আমাদের ট্রেন, B2, আমাদের B2 ছিল। শিলিগুড়ির 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের গাড়ি। বেশিক্ষণ দাঁড়ালাম না, নেমেই সবাই যে যার নিজের গন্তব্যে থেকে সবাই একে একে উঠছে। এই যে এখানকার লোকাল ট্রেন বা ডেমু, কি মিষ্টি না কালারটা। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো মহারাষ্ট্রের পানভেল থেকে আলিপুরদুয়ার যাওয়ার ডাইরেক্ট গাড়ি 11031 আলিপুরদুয়ার অমৃত ভারত ঘুরে এক্সপ্রেস। দাঁড়িয়ে আছে অমৃত ভারত পানভেল এক্সপ্রেস, মানে মহারাষ্ট্র থেকে আসছে, মহারাষ্ট্রের পানভেল থেকে আলিপুরদুয়ার যাবে। ট্রেনটা প্রতি সপ্তাহের সোমবার দিন সকাল 11:50 কি 12টা নাগাদ মহারাষ্ট্রের পানভেল থেকে ছাড়ে, আর এইখানে এসে পৌঁছায় বুধবার সকাল 7:13 থেকে 7:30টার মধ্যে। অমৃত ভারত পানভেল আলিপুরদুয়ার এক্সপ্রেস মহারাষ্ট্রের নাসিক হয়ে, তারপরে বক্সা কাটিহার জংশন হয়ে বার্সে জংশনে এসে তারপরে কঞ্চনকন্যার রুটটাই ফলো করে আলিপুরদুয়ার যাওয়ার জন্য। শিলিগুড়িতে ট্রেন প্রায় 25 মিনিট মতন দাঁড়িয়েছিল। 7:54-তে এসছে, 8:30 নাগাদ ছাড়লো। শিলিগুড়ি থেকে বেরোনোর পরেই তো জানেন এই যে মহানন্দ অভয়ারণ্য আছে, বুক চিরে যাবে, আর দুপাশেই চা বাগান দেখতে পাবো। চেষ্টা করব দেখানোর। একটু ফোনটা চার্জ হচ্ছে। বাবা, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখুন দেখুন, দেখছেন? আমরা কিন্তু একটু সমতল থেকে উপরে উঠছি, ট্রেনটা একটা ক্যাচ 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 আওয়াজ করছে, তার মানে হচ্ছে পাহাড়ে উঠছি। দেখুন পাহাড়, ওই যে অপূর্ব দৃশ্য। ইয়েস, এই যে সৌরভ বলছে যে হিমালয়ের ফুট হিলস, একদম হিমালয়ের পাদদেশ যেটাকে আমরা বলি, ঠিক সেটা। এই যে গুলমা বলে একটা স্টেশন এলো, ছোট্ট পাহাড়ি স্টেশন, ছোট্ট হিল স্টেশনের মধ্যে ছোট্ট পাহাড়ি রেল স্টেশন বলে না, ঠিক সেরকম। এই জায়গাটা পুরো মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা। ছোট্ট, দেখুন কি সুন্দর স্টেশনটা, অপূর্ব। আমরা এখন মহানন্দা নদীর উপর দিয়ে যাচ্ছিলাম, একদম পুরো শুকিয়ে গেছে, বর্ষায় জল হবে হয়তো। জঙ্গলের কিছুটা অংশ শুরু হলো, একেবারে সবুজ পুরো, দুধারে জঙ্গল। দাঁড়ান দেখাই, দেখুন এদিকেও জঙ্গল। দাঁড়ান একটু বাইরে যাই, দেখাই আপনাদের। এই দৃশ্যটাই হচ্ছে দেখানোর। দরজাটা যেই খুললাম ঝিঝি পোকার ডাক শুনতে পেলাম, একদম মানে প্রচুর ঝিঝি পোকা। মোবাইলে হেডফোন লাগিয়ে কান পেতে একটু শুনুন। ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি, এবং গভীর জঙ্গলে চলে গেলে ঝিঝি পোকার ডাক আসে, সেই ডাকটা শুনতে পাচ্ছি। তবে বেশি বকবক করছে না, চাই আপনারা শুনুন। এই পাশেও জঙ্গল, এই পাশেও জঙ্গল ছিল, আর এই পাশেও জঙ্গল। একটা অদ্ভুত বুনো সুদা সুদা গন্ধ আসছে। মাটি ভিজে গেলে বা পাতায় জল পড়লে সেটা রোগগুলো যেরকম গন্ধ করে, এই জঙ্গলের চিরে এগিয়ে চলেছে, দুপাশেই জঙ্গল। সব থেকে ভালো লাগে ভিস্তাডোম ট্রেনে গেলে। আমাদের অনেকটা আরাকু যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, অনেকটা ওরকম লাগছে। দুঃখের বিষয় তখন আমি ভিডিও করতাম না। এখানে কিন্তু হাতি রেল লাইনে কিন্তু বেরিয়ে আসে, সময় সময় অনেক খবর পান, অনেক হাতি রেলের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বা মারা গেছে।
অসাধারণ, পুরো সবুজ। এই যে সবুজ কালারটা দেখছেন, ডিপ সবুজ, এটা কিন্তু একদম ন্যাচারাল কালার। আমি কিন্তু না ক্যামেরায় না এডিটিংয়ে কোনো রকম ফিল্টার ইউজ করিনি। সাথে সাথে চলেছে কেমন একটা ছোট্ট পায়ে চলা পথ। গেলাম গভীর জঙ্গলে, যে ঝিঝ পোকার ডাক শোনা যায় ওই রকম শুনতে পাচ্ছিলাম। এইগুলো তো অ্যাকচুয়ালি কোর এরিয়া। একটা পাহাড়ের ঢাল আর কি, যেটাকে উপত্যকা বলে, একটা ছোট্ট নদী। একে এটা এলিফ্যান্ট করিডোর, তারপরে হচ্ছে একদম চড়াইতে উঠছে ট্রেন। এখানে ভীষণ আস্তে রান করে। একবার এই ট্রেনেই একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, একসাথে 7টা হাতি মারা পড়েছিল। একদম কোর এরিয়ার মধ্যে দিয়ে ট্রেনের লাইন। মানে আমরা যখন জঙ্গল সাফারি করব এই কোর এরিয়াতেই যাব। ভেবে নিন একবার কিরকম রোমহর্ষক হতে চলেছে এবারের আমার গাছগুলো উপরে উঠে গেল, এর থেকে বোঝা যাচ্ছে এটা পাহাড়ের ঢালে রয়েছে আমরা। আর নিচে প্রকৃতি সব থেকে বড় শিল্পী, সব থেকে বড় বৈদ্য, সব কিছু প্রকৃতি। কি নিখুঁত করে পরিপাটি করে সাজানো দেখেছেন, যেন মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা। ট্রেনটা এবার দেখুন এই যে গোল হয়ে ঘুরবে, সেই জন্য এরকম ক্যাচ 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 আওয়াজ হচ্ছে। আর সেই ছোটবেলায় আমরা ছবি আঁকতাম না, দূরে দুখানা পাহাড়, আর যে দেখুন মাঝখান দিয়ে যেন সে নদী, বাড়ি, পথ, গাছ। এইবার শুরু হলো তিস্তা নদী, আর এখানেই করোনেশন ব্রিজটা দেখা যায়। কিন্তু আমি অনভিজ্ঞ, করোনেশন ব্রিজটা যাওয়ার সময় ট্রেনের ডান দিকে পড়ে না, বাঁ দিকে পড়ে। বাঁ দিকে জানলায় বা দরজায় দাঁড়ালে দেখতে পেতাম, এবারে মিস করে গেছি, অত্যন্ত দুঃখিত। এই আক্ষরিক অর্থে এই হলো নদী তীর বা নদীর উপত্যকা, বইতে যা পড়েছি। মানে কি ক্যামেরায় ধরবো আর ধরবো না বুঝতে পারছি না। প্রত্যেকটা জায়গা যেখানে চোখ দিচ্ছি সেই জায়গাটাই যেন মানে অপরূপা। মানে ওই যে নদী তীরে ছোট বাড়ি, পাহাড়ের কোলে ছোট বাড়ি, আমরা যেমন বলি না মানে কাব্যিক ভাষায়, এ যেন ঠিক তাই। আবার দেখুন এখানে একটা ছোট পথ, পায়ে হাঁটা পথ। মানে কোনটা ধরবো আর কোনটা ধরবো না, সময়সীমাও তো একটা বড় কথা, কতটাই বা বড় ভিডিও দেব। বন্ধুর জমির ধাপে ধাপে হচ্ছে চা চাষ, দূর থেকে কি অপূর্ব লাগছে। ওই যে সাইনবোর্ডটা দেখে বুঝতে পারলাম ওই রাস্তাটা চলে গেছে ড্যামডিমের দিকে। শুরুতেই বলেছিলাম আমার এবারের গন্তব্য সুন্দরী সবুজ ডুয়ার্স। সুন্দরী ডুয়ার্স কেন তা এতক্ষণে মালুম হলো। এত কিছু তো আর ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব নয়। বলতে গেলে পুরোটাই বুঝি থেকে গেল অধরা। ক্রস করছি বাগড়াকোট স্টেশন। বাগড়াকোট এলো স্টেশন, বাগড়াকোট। সুন্দর পাহাড়ি স্টেশন। টয় ট্রেনের ট্র্যাক গেছে এখানে। ট্রেন আবার নিউমাল জংশনে ঢুকছে। আজকে কিন্তু একদম রাইট টাইমে ঢোকাচ্ছে। কত বেশ 2-3 দিন ধরে দেখছি 1 ঘন্টা লেট করে ঢোকাচ্ছে, আজকে একদম রাইট টাইমে ঢুকেছে। এখন 9:30 বাজে। বাগড়াকোটের পর উদলাবাড়ি, ড্যামডিম, আর তারপরেই হচ্ছে নিউমাল জংশন। 9:44 বাজে আমরা নিউমাল জংশনে এসে পৌঁছালাম। 9:46 বাজে। 1 নম্বরে দিয়েছে আমাদের ট্রেনটা। ভ্যাকেশন ডাক দিচ্ছে, দিদি অপেক্ষা করছিল স্টেশনে। এবার এটা ডাইরেক্ট সে আলিপুরদুয়ার যাবে। আজকে আমাদের লাটাগুড়িতে থাকার কথা। তো আজকের এই ট্রেন পর্বটা এখানেই শেষ। যদি আমার আজকের প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার পাশে থেকে যাবেন। তাহলে পরবর্তীতে যা যা ভিডিও দেব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চট করে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসলাম, নমস্কার।